where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই করোনা পরিস্থিতিতে সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমি সুব্রবিতান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকেই দীর্ঘ প্রায় 4 মাস ধরে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বব্যাপী যে মহামারী চলছে, তার জেরে আজ দীর্ঘদিন তোমাদের স্কুল বন্ধ। তো এই পরিস্থিতিতে আজ প্রায় দীর্ঘ 4 মাস তোমাদের বিদ্যালয় বন্ধ থাকার জন্য সকলেরই তোমাদের কম বেশি পড়াশোনায় কিছু না কিছু ব্যাহত হচ্ছে বা হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য মালদা জেলা প্রশাসন, মালদা জেলা শিক্ষা দপ্তর এবং মাননীয় কিছু শিক্ষক মহাশয়দের সহচর্যে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অভিনব উদ্যোগটি হলো অনলাইন টেলিভাইজড ক্লাসরুম। এবং এই অনলাইন টেলিভাইজড ক্লাসরুমের জন্য তোমাদের সমস্যা আশা করি অনেকটাই তোমরা কাটিয়ে উঠতে পারবে। তো আজকে আমরা পদার্থবিদ্যার ইউনিট 1-এর 2nd চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র শুরু করব। ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্র এই জায়গাটা শুরু করার আগে তোমাদের কিছু বিষয় আমি বলে দিতে চাই। যেমন তোমরা জানো যে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে ও সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। এই দুটো তোমরা জানো, এটা তোমরা ক্লাস ছোটোবেলায় পড়েছো, 8 থেকে পড়ানো হয় এবং তোমরা মাধ্যমিকের সময় পড়েছো। বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে এবং সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু তাদের মধ্যে কি পরিমাণ বল দ্বারা তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই বলের পরিমাণ কত, সেটা কিন্তু প্রথম আমাদের বলেছিলেন ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন দ্য কুলম্ব। হ্যাঁ, এবং এই যে বল, কত পরিমাণ বল দ্বারা তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এই বলের একটা রাশিমালা আছে। বলের রাশিমালাটা আমরা এখন বের করব। কিন্তু তোমরা যদি শুধু সেই কুলম্বের যে বলের রাশিমালাটা, যেটাকে আমরা কুলম্বের সূত্র বলে চিনি, এবার সেই কুলম্বের সূত্রটা তোমরা যদি শুধু পরীক্ষার সময় পড়ে যাও, এবং সেখানে আরেকটা কোশ্চেন কিন্তু আজকাল খুবই পরীক্ষার সময় দিয়ে দেয়, সেটা হচ্ছে তোমার কুলম্বের সূত্র প্রয়োগ করার আগে তোমাকে কুলম্বের সূত্রের কিছু শর্ত জানতে হবে, যে কোন কন্ডিশনে কুলম্বের সূত্রটা তোমার প্রয়োগ করা যায়। ঠিক আছে? তার জন্য তোমাকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত। কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত, এক্ষেত্রে তোমাদের জানতে হবে কুলম্বের সূত্র প্রয়োগের জন্য যে শর্ত 3টি আছে, 3টে শর্ত আছে, 1, 2 এবং 3। এই 3টে শর্ত তারা যদি স্যাটিসফাই করে, তাহলেই আমরা কুলম্বের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। কুলম্বের সূত্র অর্থাৎ কোন সূত্র? যে দুটি বিন্দু আধানের মধ্যে তারা কি পরিমাণ বল প্রয়োগ করছে, সেটা হতে পারে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, যাই করুক না কেন। হ্যাঁ, তাহলে কুলম্ব সূত্র প্রয়োগের আগে শর্ত আসতে পারে। তো সেই শর্তগুলো তোমাদের জানতে হবে। প্রথম যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে যে আধানগুলোকে বিন্দু আধান হতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে তাদেরকে বিন্দু আধান হতে হবে। প্রথম কন্ডিশনটা তাদেরকে বিন্দু আধান হতে হবে। এবং 2 নম্বর কন্ডিশন কি? 2 নম্বর কন্ডিশন হচ্ছে বিন্দু আধান কাকে বলে সেটাকেই আমরা এখন ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে
আধান দুটির আকার তাদের দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে, ঠিক আছে? আধান দুটির আকার আমি লিখে দিচ্ছি এখানে, আকার দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে। এবং 3 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে যে আধান দুটির মধ্যে দূরত্ব মানে কুলম্বের সূত্রটা প্রয়োগের জন্য তোমার এইখানে যে দরকার যেটা সেটা হচ্ছে নিউক্লিয় দূরত্বের থেকে বেশি ব্যবধান তোমার হতে হবে, অর্থাৎ গ্রেটার দ্যান 10⁻⁻15 মিটার, যেটাকে আমরা 1 ফার্মি বলে চিনি। সেটা হচ্ছে বিন্দু দুটোর মধ্যে ব্যবধান অন্তত 1 ফার্মি অপেক্ষা বেশি হতে হবে, তাহলেই কিন্তু তোমার এই কুলম্বের সূত্রটা প্রযোজ্য হবে, ঠিক আছে? এইটা হচ্ছে কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত। তো এবার আমরা সরাসরি চলে যাব কুলম্বের সূত্রের মধ্যে। তাহলে আমরা এটা মিটিয়ে দিই, তোমরা আশা করি বুঝতে পেরেছ। কুলম্বের সূত্রটা বলেছে যে দুটো বিন্দু আধান, এটা বিন্দু আধান আমি বড় করে রাখছি বলে ভেবো না যে এটা বড় আধান আছে, দুটো বিন্দু আধান ধরে নাও, এটা Q1 এটা Q2, এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে R। এবার কুলম্বের সূত্র বলেছে যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? এবং কি বলেছে, এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দুটো কন্ডিশান, একটা হচ্ছে আধান দুটির মধ্যে বল, সেটা হতে পারে আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, সেই দুটো বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি যে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F সেটা প্রপোর্শনাল টু আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, F প্রপোর্শনাল টু Q1 Q2, যখন মধ্যবর্তী দূরত্ব স্থির প্রপোর্শনাল টু 1/r², যখন Q1 Q2 স্থির। তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি যৌগিক ভেদের সূত্র অনুসারে এই দুটোকে একসাথে লেখা যায় F প্রপোর্শনাল টু Q1 Q2/r², যখন প্রত্যেকেই চলরাশি Q1 Q2 আর প্রত্যেকেই চলরাশি, এবং এখানে সমানুপাতিক চিহ্ন আছে একটা। তোমরা জানো যে এখানে সমানুপাতিক চিহ্নটা ওঠাতে গেলে আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, যেটা তোমরা জানো ছোটোবেলা থেকে। তাহলে এখানে আমরা F নিয়ে যাচ্ছি, F ইকুয়াল টু K ড্যাশ Q1 Q2/r², যেখানে K ড্যাশটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এইটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, F ইকুয়াল টু K ড্যাশ Q1 Q2/r², ঠিক আছে? আচ্ছা, এবার K ড্যাশটা কি? K ড্যাশটা হচ্ছে একটা ধ্রুবক, যে ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য আছে। সেই ধ্রুবকটা কিসের ওপর নির্ভর করে? সেই ধ্রুবকটা নির্ভর করে মাধ্যমের প্রকৃতির ওপর। এটা নির্ভর করে কোন মাধ্যমে আছে আধান দুটো, বায়ু মাধ্যম না জল মাধ্যম না কাচ মাধ্যম পারদ মাধ্যম, যে কোন মাধ্যমে আছে তার উপর নির্ভর করবে এই K ড্যাশের মানটা, এবং কোন এককে তুমি বার করতে চাইছো সেই এককের উপর নির্ভর করবে। মানে প্রযুক্ত বলের মানটা কোন এককে হবে, সেটা নিউটন হবে না সিজিএসে ডাইন হবে, তার উপর নির্ভর করছে K ড্যাশের মানটা। তো এখানে বলা আছে যে তোমরা জেনে রাখবে সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যম যদি হয়, সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যম যদি হয় তাহলে K ড্যাশের মানটা হবে 1, ঠিক আছে? সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যম যদি হয় তাহলে ওই যে ধ্রুবকটা তার মানটা হবে 1, এবং তখন সেই সূত্রটি পরিণত হবে এরকম, সূত্রটির আকার এরকম হবে F ইকুয়াল টু Q1 Q2/r²। এইটা হচ্ছে সিজিএস পদ্ধতি
এবং বায়ু মাধ্যমে এরকম ইয়ে হয়, ঠিক আছে, তার সূত্রের চেহারাটা এরকম, ঠিক আছে। কিন্তু সিজিএস পদ্ধতি না হয়ে যদি এসআই পদ্ধতি হয় তাহলে কি হবে? সিজিএস পদ্ধতি না হয়ে যদি এসআই পদ্ধতি হয়, আমি এখানে করছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সিজিএস পদ্ধতি না হয়ে যদি এসআই পদ্ধতি হয়, তখন ওই যে ধ্রুবকটা বলেছিলাম, এসআই পদ্ধতি এবং বায়ু মাধ্যম এসআই পদ্ধতি এবং বায়ু মাধ্যম, এইখানে কে ড্যাশের মানটা হবে, ধ্রুবকটা যেটা ছিল তার মানটা হবে 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নটটা কী জিনিস সেটা আমি তোমাদের পরে বলছি, এর আজকেই পড়াবো। এবং এপসাইলন নটটাকে বলছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো তড়িৎভেদ্যতা বিষয়টা কি সেটা আমি তোমাদের আজকেই পরিষ্কার করে দেবো। এটাকে আমরা বলছি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো কে ড্যাশের মানটা ওইখানে যদি বসাই আমি, তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা দাঁড়ায় এফ ইজুকাল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতি এবং বায়ু মাধ্যম গাণিতিক রূপ, এটা সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যম তার গাণিতিক রূপ, ঠিক আছে। আচ্ছা, এত দূর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এপসাইলন জিরো, যেটা এপসাইলন জিরো মানে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, ঠিক আছে। তো শূন্য মাধ্যমের যেটা তড়িৎভেদ্যতা, সেখানে আমরা এপসাইলন জিরো তার একক, মাত্রা, এইগুলো কি হবে সেটা আমরা এখন একটু বিবেচনা করব। কারণ যেহেতু জিনিসটা নতুন, এপসাইলন জিরো এর আগে তোমরা শোনোনি, তো আমরা তার একক আর মাত্রাটা বিশ্লেষণ করব। এফ ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এপসাইলন জিরো এফ ইন্টু 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। অতএব এপসাইলন নট ইজিক্যাল টু Q1 Q2 তো এপসাইলন জিরো দাঁড়াচ্ছে Q1 Q2 বাই এফ ইন্টু 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এইখানে আমরা যদি এপসাইলন জিরোর যদি এককটা মাপতে চাই, তাহলে এককটা কী হবে আগে তোমরা বলে দাও। সিজিএসে এবং এসআইতে পরপর বলে দাও। আগে আমরা এসআইতে করি। এসআইতে কী দাঁড়াচ্ছে? ওপরে তো আধান আছে, আধানের এসআই একক তোমরা জানো কুলম, তাহলে এখানে দুটো আধান আছে, তাই জন্য উপরে হয়ে যাবে কুলম্বের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, নিচে এফ মানে প্রযুক্ত বল, তার একক হচ্ছে নিউটন এসআইতে। এন আর 4 পাইয়ের কোনো একক নেই, ডিস্টেন্সের একক মিটার স্কোয়ার। তাহলে এসআইতে এপসাইলন জিরোর এককটা দাঁড়ালো সি স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এপসাইলন জিরোর এককটা দাঁড়ালো সি স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তোমরা যদি এসআইটা জানতে পেরে যাও, তাহলে সিজিএসটাও অটোমেটিক্যালি তোমরা পেরে যাবে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সিজিএসে হবে কুলম্বের জায়গায় ইএসইউ বসবে, কারণ তোমরা জানো আধানের একক ইএসইউ স্কোয়ার, আধানের একক ইএসইউ হয়, তার স্কোয়ার হয়ে গেল। নিউটন আছে, তো সিজিএসে তো বলের একক ডাইন ইনভার্স, আর মিটারের জায়গায় হবে সেন্টিমিটার। তো এই দুটো হচ্ছে তোমার এপসাইলন জিরো মানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তার এসআই একক এবং সিজিএস একক, ঠিক আছে। তো এইবার আমরা এপসাইলন জিরোর মানটা আমরা বের করব। মানটা বের করব বলার থেকে আমাদের বলা ভালো যে মানটা আমাদের মনে রাখতে হবে। মানটা অনেক সময় আমাদের কাজে আসে, এবং এপসাইলন জিরোর যে মানটা, সেই মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগে। সেই মানটা হচ্ছে
8.854 ইন্টু 10⁻⁻12 SI অর্থাৎ কুলম্বে স্কোয়ার নিউটন ইনভার্স মিটার⁻²। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়ালো এপসাইলন জিরোর মানটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম্বে স্কোয়ার নিউটন ইনভার্স মিটার⁻²। ঠিক আছে, তো এইবার আমরা যেটা করব, এইবার এপসাইলন জিরোর মাত্রাটা আমরা একটু হিসাব করার চেষ্টা করব। এপসাইলন জিরোর মাত্রাটা কি? তাহলে মাত্রাটা করতে গেলে আমাদের সেই একই রকমভাবে আগে এপসাইলন জিরোটা লিখতে হবে। এপসাইলন জিরো ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই F ইন্টু 4πr²। তাহলে এখানে যদি আমরা এপসাইলন জিরোর মাত্রাটা যদি আমরা বলতে চাই, তাহলে এখানে এপসাইলন জিরোর মাত্রাটা বলতে গেলে তোমরা জানো মাত্রাকে এরকম থার্ড ব্র্যাকেটের মতো লেখে, Q1 এর মাত্রা, F এর মাত্রা, R² এর মাত্রা। ঠিক আছে, তাহলে Q1 মানে তো আধান, আধান মানে তোমরা জানো I ইন্টু টি, কারেন্ট ইন্টু সময়, IT তার স্কোয়ার ডিভাইডেড বাই, জায়গাটা একটু এই জায়গাটা আমরা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিভাইডেড বাই বলের মাত্রা তোমরা জানো ছোটোবেলা থেকে mL/t-2 ইন্টু আর মানে সেই দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L²। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? A-1 A-1 L-3 T4 I²। ঠিক আছে, তাহলে তোমরা এপসাইলন জিরোর মাত্রাটাও একটু মনে রাখবে। সেটা হচ্ছে A-1 L-3 T4 I²। ঠিক আছে, এইটা হচ্ছে এপসাইলন জিরোর মাত্রা। তো এখন তোমরা এইটুকু তোমরা বুঝতে পারলে যে কুলম্বের সূত্রটা যখন আমরা এসআই পদ্ধতি এবং শূন্য মাধ্যম করব তখন দাঁড়াবে হচ্ছে 1/4 এপসাইলন জিরো Q1 Q2 R²। ঠিক আছে, কিন্তু দেখো তুমি যদি এই মানটা তুমি জানো, এপসাইলন জিরোর মানটা তোমাকে আগে বলে দিয়েছি, এটা লেখা আছে এখানে, আর 4 মান তো তোমরা জানো। তো এই মানটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে যেটা দাঁড়ায় সেটা একবারে লিখে দেওয়া যায়, সেটা হচ্ছে 9 ইন্টু 10⁹ দাঁড়াবে। তোমরা করেই দেখতে পারবে ক্যালকুলেটারে, Q1 Q2 R²। এত নিউটন হবে, কারণ যেহেতু বলের একক নিউটন, আমরা এসআইতে করছি তাই। তো পরীক্ষার সময় যদি তোমাদের কোনো কোশ্চেন দেয় কুলম্বের সূত্রের সাহায্যে এবং তোমাদের যদি কোনো অঙ্ক যদি ইউজ করতে হয়, তাহলে এসআইতে তোমরা ডিরেক্টলি এই টার্মটা লিখে দিতে পারো, সেক্ষেত্রে কোনো তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এইবার প্রশ্নটা হচ্ছে যদি শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে কি হবে? শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে কিন্তু এখানে এপসাইলন জিরোর জায়গায় এপসাইলন বসবে। ঠিক আছে, তখন ফর্মুলাটি হবে F ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট এপসাইলন Q1 Q2 R²। এটা অবশ্যই শূন্য মাধ্যম বাদ দিয়ে অন্য যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এই এপসাইলনটাকে আমরা বলবো শূন্য মাধ্যম বাদ দিয়ে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের নেক্সট টপিক, সেটা আমরা পড়ব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্র অলরেডি তোমরা জেনে গেছো, যেটা গাণিতিক রূপটা ছিল এরকম, F ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 R²। ঠিক আছে, তো এই সূত্রেরই আমাদের এখন ভেক্টর রূপটা বার করতে হবে। তো ভেক্টর রূপ জানার আগে আমাদের যেটা জানতে হবে, ভেক্টর রূপ বার করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পজিশন ভেক্টর।
পজিশন ভেক্টর এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। পজিশন ভেক্টর এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। তোমরা ক্লাস 11-এ যদিও পড়েছো পজিশন ভেক্টর, তবুও আমি 2-3 মিনিট নিচ্ছি এই জিনিসটা তোমাদের একটু রিক্যাপিচুলেশন করে দেওয়ার জন্য। তো পজিশন ভেক্টর ব্যাপারটা কি? পজিশন ভেক্টর ব্যাপারটা কিছুই না, সেটা হচ্ছে যে মূল বিন্দু থেকে কোনো ভেক্টরের দূরত্ব, সেটাই হচ্ছে পজিশন ভেক্টর। ঠিক আছে, ধরো এইটা মূল বিন্দু, এখান থেকে একটা ভেক্টর আছে বি ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর। তাহলে মূল বিন্দু থেকে এ ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে ও এ, এই যে মূল বিন্দু থেকে দূরত্ব যেটা ও এ। আর বি ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে ও বি, বি ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে ও বি, এটা আরও হবে ভেক্টর। তো এটা তো তোমরা বুঝতে পারলে এ ভেক্টরের পজিশন ভেক্টর ও এ, বি ভেক্টরের পজিশন ভেক্টর ও বি। ঠিক আছে, কিন্তু এখন যদি তোমাকে কেউ বলে যে এ বিটা কত, এ বি ভেক্টরের পজিশন ভেক্টর কত, এ বি ভেক্টরের পজিশন ভেক্টর কত, সেটা যদি তোমাকে বলে, তাহলে তুমি কি করে করবে? এটা একটা সোজা নিয়ম আছে, সেটা হচ্ছে যে পরে কোনটা আছে বি, তাহলে বিটা আগে হবে, অর্থাৎ ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস ও এ। ঠিক আছে, একই রকমভাবে তোমাকে যদি বলে বি এ ভেক্টর, তার পজিশন ভেক্টর কত হবে? এটা হবে ও এ মাইনাস ও বি, পরে আছে এ, তাই জন্য ও এ মাইনাস ও বি। ঠিক আছে, তো এই বিষয়টাই কেমন করে আসলো সেটা তোমরা জানো, এটা তোমাদের অ্যাকচুয়ালি ত্রিভুজের সূত্র থেকে আসে। ত্রিভুজের সূত্রে তোমরা জানো যে ত্রিভুজের দুটো বাহু যদি দুটি একই জাতীয় ভেক্টরের মান ও দিক প্রকাশ করে ক্রমান্বয়ে সাজালে, তাহলে অপোজিট দিক থেকে নেওয়া যে ভেক্টরটা, সেটা ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে। মানে বিপরীতক্রমে গৃহীত ত্রিভুজের অন্তিম বাহুটি ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো, এটা এ, নামটা আমি এখানে লিখে দিয়েছি, এটা এ হবে এখানে। তাহলে এখান থেকে তুমি ছবি দেখেই বুঝতে পারছো, তাহলে এটা তোমার ও এ প্লাস এ বি ইজুকাল টু হচ্ছে ও বি, কারণ এটা অপোজিট দিক থেকে নামা, অতএব এ বি মানে হচ্ছে ও বি মাইনাস ও এ, এই বিষয়টা। ঠিক আছে, একই রকমভাবে বি এ ভেক্টর ইজুকাল টু ও এ মাইনাস ও বি। তো এই পজিশন ভেক্টরটা আমার এবার কাজে লাগবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বোঝার জন্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার ধরে নাও দুটো আধান আছে, এটা মূলবিন্দু, এটা Q2 আধানের পজিশন ভেক্টর হচ্ছে বি ও বি, এখানে আছে Q1 আধান এ বিন্দুতে। ঠিক আছে, তাহলে এরকম করে লিখতে পারি আমি, Q1 আধানের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বাংলায় বললে, সেটা হচ্ছে ও এ মাথায় অ্যারো, Q2 আধানের পজিশন ভেক্টর সেটা হচ্ছে ও বি মাথায় অ্যারো। আচ্ছা, এইবার কি হবে? এইবার দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে তো Q2 আধানটা আছে, বিতে আছে Q2 আধানটা, তাহলে আমরা যদি এইবার যদি আমি এটা লিখে দিই কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা, তাহলে কি হবে? এফ ইজিক্যাল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার হওয়ার কথা। তো এখানে তো আর হবে না, এখানে এদের মধ্যে দূরত্ব হচ্ছে এ বি, অর্থাৎ এটা হবে এ বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার তো এদের মধ্যে আকর্ষণ বলটা Q1 আর Q2-র মধ্যে আকর্ষণ বল, বা Q1 আর Q2-র মধ্যে বিকর্ষণ বল, এদের মধ্যে কিছু কোনো না কোনো বল তো কাজ করবে। তার ফলে কি হবে? দুদিকে মানে দুটো আধানই পরস্পরকে আকর্ষণ করবে,
Q1 আধান Q2 কে আকর্ষণ করবে বা Q2 Q1 কে আকর্ষণ করবে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে F = 1/4πε0 Q1 Q2 বাই AB স্কোয়ার। ঠিক আছে, তো AB স্কোয়ার কেন বললাম? কারণটা হচ্ছে যে Q2 আধানকে Q1 টানছে একই রকমভাবে, হ্যাঁ Q2ও কিন্তু Q1 এর দিকে চলে যেতে পারে, মানে Q1কেও কিন্তু Q2 একই বল দ্বারা আকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে এখানে তাদের মধ্যবর্তী দূরত্ব কি আছে? AB স্কোয়ার, কিন্তু আমাদেরকে ভেক্টর রূপ চেয়েছে। তো এখানে যদি আমি ভেক্টর রূপ যদি আমি করি, তাহলে তো এটার মাথায় আমাকে অ্যারো দিতে হবে ভেক্টর। এটা তো পুরোটা একটা ম্যাগনিটিউড, এটা স্কেলার কোয়ান্টিটি, আধানও স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটা তো আবার স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা স্কোয়ারের মাথায় আবার আমরা অ্যারো দিতে পারবো না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি এরকম লিখতে পারি, AB বাই AB লিখতেই পারি আমি। আচ্ছা, এবার এর মাথায় অ্যারো দিয়েছি, তাই জন্য আমি এখানে অ্যারো দিয়ে দিলাম, ভেক্টর রূপ চেয়েছে। আচ্ছা, এইবার তোমরা জানো যে কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় ইউনিট ভেক্টর, ক্লাস 11-এ পড়েছো। ঠিক আছে, অর্থাৎ F = 1/4πε0 Q1 Q2 বাই AB স্কোয়ার ইন্টু AB, তার মাথায় ইউনিট ভেক্টর। এই হচ্ছে তোমার কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, সরি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, এটা বলবো আমি FAB, এটাকে আমি চিহ্নিত করব FAB বলে। একই রকমভাবে যদি FBA বলে, FBA কত হবে? একদম সেম হয়ে যাবে, 1/4πε0 Q1 Q2 বাই BA স্কোয়ার। এখানে AB ছিল, এটা BA হয়ে যাবে, একই রকমভাবে এটা BA, তার মাথায় ভেক্টর সাইন। এইটা হচ্ছে যথাক্রমে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, আচ্ছা তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, আচ্ছা আমি মিটিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে দুটোর মধ্যে তুলনা, সেটা কোন কোন বল? সেটা হচ্ছে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে তুলনা। স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বল তুলনা কথাটার অর্থ সাদৃশ্যও আমাকে জানতে হবে, বৈসাদৃশ্যও জানতে হবে। সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই আমাদের জানতে হবে। কি কি সাদৃশ্য আমরা স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে পাবো, আর বৈসাদৃশ্যটা আমাদের জানতে হবে, যেহেতু তুলনা বলেছে। ঠিক আছে, তো কীরকম আমরা সাদৃশ্য পাই? তোমরা 11-এ পড়েছো মহাকর্ষ বল, তার গাণিতিক রূপটা ছিল F = G m1 m2/r²। আর এখানে কুলম্বের সূত্রটা পেলে, মানে আমি যদি CGS-এ বলি তাহলে Q1 Q2/r²। তাহলে প্রথম কথা, সাদৃশ্যর মধ্যে প্রথম পয়েন্ট তো বোঝাই যাচ্ছে যে দুটো বলই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দুটো বলই মানে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটা একটা সাদৃশ্য। 2 নম্বর সাদৃশ্য তুমি কি পেলে? দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, আমি আর লিখছি না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে দুটোই সংরক্ষী বল, দুটোই কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানেটা কি? অর্থাৎ দুটো বল দ্বারা কৃতকার্য কখনোই পথের ওপর নির্ভর করবে না। ঠিক আছে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, তুমি যে কোনো পথেই যেতে পারো। তুমি এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও, যাওয়াটা মানে তুমি যে কৃতকার্যটা করছো এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছ, সেই কৃতকার্য তোমার পথের উপর নির্ভর করবে না, শুধুমাত্র নির্ভর করবে দুটো পয়েন্টের উপর, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, তো এটা তাদের মধ্যে একটা সাদৃশ্য, কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, 3 নম্বর সাদৃশ্য কি? দুটো বলই শূন্যস্থানে কাজ করছে, দুটো বলই শূন্যস্থানে কাজ করে, এগুলো তোমরা বুঝতেই পারছো, দুটো বলই শূন্যস্থানে কাজ করে।
ঠিক আছে, এরকম নানা রকম ইয়ে আছে, সাদৃশ্য আছে। 4 নম্বরটা বলতে পারো দুটোই তাদের সংযোজককারী, মানে দুটোই বস্তুর সংযোজককারী সরলরেখা বরাবর কাজ করে। আধান দুটোর সংযোজক সরলরেখা বরাবর কাজ করে কুলম্বের সূত্র, আর মহাকর্ষ সূত্র দুটো বস্তুর ভরকেন্দ্রের যে সংযোজক সরলরেখা তার মধ্যে কাজ করে। তাহলে দুটোই তোমার সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তো এইগুলো লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। সংযোজক সরলরেখা লিখে দিলাম, বাকিটা আশা করি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এইটা গেল সাদৃশ্য। বৈসাদৃশ্য কী আছে, কি অমিল? প্রথম কথা, মিল অমিলের মধ্যে প্রথমেই যেটা আসবে, এখানে আমি অমিলটা লিখে দিচ্ছি। স্থির তড়িৎ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল, স্থির তড়িৎ বল, এইটা তীব্র এফ, তীব্র আকর্ষণ বল। এইটা ক্ষীণ, মহাকর্ষ বল খুব ক্ষীণ বল। এটা স্থির তড়িৎ বল আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হতে পারে, আধানের প্রকৃতির উপর নির্ভর করে আকর্ষণ বা বিকর্ষণ বলটা। এটা অনলি আকর্ষণ, মহাকর্ষ বল। 3 নম্বর কি, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে, মাধ্যম নিরপেক্ষ নয়, এটা মাধ্যম নিরপেক্ষ। তো এইগুলোই তোমাদের মেনলি আছে হচ্ছে বৈসাদৃশ্যের মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তোমরা বুঝতে পারার পর তোমাদের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তক থেকে একবার পড়লেই তোমরা বুঝে যাবে। বিষয়গুলো অত্যন্ত সোজা। আচ্ছা, এইবার আমরা আধানের এককটা মেজারমেন্ট করব। আধানের এককটা আমরা পড়ব। আধানের একক, তাকে যদি আমরা 3 ভাগে ভাগ করব, 3 রকম একক হয়। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় একক। সিজিএস একককে আমরা বলছি ইএসইউ, এসআই একককে কুলম, আর তড়িৎ চুম্বকীয় একককে বলছি ইএমইউ একক। ঠিক আছে, ইএমইউ। তাহলে এখন বিষয়টা হচ্ছে এক ইএসইউ আমরা কাকে বলবো। ঠিক আছে, এক ইএসইউ কাকে বলবো? ইএসইউটা হচ্ছে সিজিএস একক। আর তোমরা জানো সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা হয় F = Q1 Q2 বাই R²। তাহলে এখানে তুমি Q1 = Q2 কে 1 ধরো, আরটাকে 1 বসাও তাদের মধ্যে ব্যবধানটা, তাহলে এফও হচ্ছে 1 হবে। তাহলে কি বলবে তুমি, যে দুটি সমপরিমাণ আধান, সমপরিমাণ এবং সমজাতীয় আধান, তাদের মধ্যে ব্যবধান যদি 1 একক থাকে এবং তারা যদি পরস্পরকে 1 ডাইন বল দ্বারা যদি বিকর্ষণ করে, তাহলে সেই আধান দুটিকে আমরা বলবো এক ইএসইউ আধান। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দুটি সমপরিমাণ বিন্দু আধানকে যদি শূন্য স্থানে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা যায় এবং তারা যদি পরস্পরকে 1 ডাইন বল দ্বারা যদি বিকর্ষণ করে, তাহলে সেই আধান দুটোকে আমরা এক ইএসইউ আধান বলবো। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি এসআইতে করি, এসআইতে এই জিনিসটা 9 × 10⁹। তাহলে কী হবে, একই রকমভাবে Q1 Q2-কে আমরা 1 ধরবো, 8টাকেও 1 ধরবো, তাহলে এফটা হয়ে যাবে এত নিউটন, 9 × 10⁹ নিউটন। ঠিক আছে, তাহলে এখানেও আমরা একই রকম বলবো যে দুটি সমজাতীয় আধান তাদের মধ্যে ব্যবধান যদি 1 মিটার হয় এবং তারা যদি পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা বিকর্ষণ করে, তাহলে তাদের আধানটাকে আমরা 1 কুলম আধান বলবো।
দিয়ে তাহলে এটা হয়ে গেল সিজিএস আধান, এসআই আধান। আরেকটা আমরা বলবো সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আধান। তড়িৎচুম্বকীয় আধানটার কিছুই না, সেটা হচ্ছে যে এটা একটা নতুন আধান, এটাকে আমরা 1 ইএমইউ দিয়ে লিখছি এবং এদের মধ্যে সম্পর্কটা তোমাদের জানা দরকার তিনটের মধ্যে, যেটা পরীক্ষার সময় তো খুবই ইম্পর্ট্যান্ট। 1 নম্বরের কোশ্চেন দিয়ে দেয় আধান দ্বয়ের মধ্যে সম্পর্কগুলো মনে রাখবে। 1 ইএমইউ মানে হচ্ছে 3 × 10⁻10 কুলম, সরি 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁻9 এসি। এই হচ্ছে আধানগুলোর মধ্যে সম্পর্ক। 1 ইএমইউ মানে হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ আধান এবং 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁻9 ইএসইউ। ঠিক আছে, দেখো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এর আগেই তোমাদের একটা নতুন টপিকের সঙ্গে তোমরা পরিচিত হয়েছো, সেটা হচ্ছে এপসাইলন। সেটাকে আমরা বলেছিলাম তড়িৎ ভেদ্যতা। তো তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি, তড়িৎ ভেদ্যতা ব্যাপারটা কি? তড়িৎ ভেদ্যতা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে একটা এবিলিটি, একটা সক্ষমতা। কিসের সক্ষমতা? কার? সেটা হচ্ছে একটা সাবস্ট্যান্স। এবিলিটি অফ এ সাবস্ট্যান্স কি এবিলিটি? টু স্টোর, জমা রাখা। কি জমা করবে? ইলেকট্রিক এনার্জি। ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। তাহলে তড়িৎ ভেদ্যতা কিছুই না, সেটা হচ্ছে এবিলিটি অফ এ সাবস্ট্যান্স টু স্টোর ইলেকট্রিক এনার্জি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। মানে তড়িৎ ভেদ্যতা হচ্ছে একটা বস্তুর সক্ষমতা। কি সক্ষমতা? সে কতটা ইলেকট্রিক এনার্জি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সঞ্চিত করে রাখতে পারবে, তার ক্ষমতা। ঠিক আছে, সেটাই হচ্ছে তড়িৎ ভেদ্যতা। ধরো তোমাকে একটা সাবস্ট্যান্স দেওয়া আছে, ডাইইলেকট্রিক দেওয়া আছে। ধরো তোমাকে একটা ডাইইলেকট্রিক দেওয়া আছে, এটা একটা কন্ডাক্টর। ঠিক আছে, এবং যার মধ্যে এটা অসমবর্তিত। তোমাকে একটা ডাইইলেকট্রিক কন্ডাক্টর দেওয়া আছে, ডাইইলেকট্রিক দেওয়া আছে এবং যেটা অসমবর্তিত মানেটা কি? এর মধ্যে যে আধানগুলো আছে সেগুলো অবিন্যস্তভাবে সজ্জিত আছে। প্লাস মাইনাস, আবার এদিকে মাইনাস প্লাস, এরকম। ঠিক আছে, অসমবর্তিত আছে। তো এরকম একটা সাবস্ট্যান্সকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব তখন কি হবে? সেটা পোলারাইজড হয়ে যাবে। লিখে দিলাম আমি, আন্ডার ইলেকট্রিক ফিল্ড। সেটা কি দেখাবে? সেটা কিন্তু সুন্দরভাবে ওরিয়েন্টেশনটা খুব সুন্দর হবে, মানে পার্টিকেল চার্জ যেগুলো আছে তাদের মধ্যে ওরিয়েন্টেশনটা বা বিন্যাসটা খুব সুন্দর হবে এবং তারা সুন্দরভাবে সজ্জিত হয়ে পড়বে। প্লাস মাইনাস। তাহলে কি দেখাবে? তাহলে আমি কি দেখলাম? ছিল একটা ডাইইলেকট্রিক, তারা কি দেখাচ্ছে? তারা কি শো করছে? কি শো করলো ওরিয়েন্টেশন অফ পার্টিকেল চার্জ। ক্রিয়েটিং পোলারাইজেশন মানে তারা সুন্দরভাবে সজ্জিত হয়ে গেছে। দেখো অসমবর্তিত ছিল, মানে ইলেকট্রিক চার্জগুলো এদিক সেদিক অবিন্যস্তভাবে সজ্জিত ছিল, কিন্তু তাদেরকে আমরা যখনই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম তারা কিন্তু সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল, অর্থাৎ তারা পোলারাইজেশন হয়ে গেল। অর্থাৎ কি? অর্থাৎ ডাইইলেকট্রিকের মধ্যে একটা রেশিও হয়। সেই রেশিওটা কিসের রেশিও? এখান দিয়ে আমি মুছে দিচ্ছি, তোমরা আশা করি লিখে নিয়েছো।
ডাইইলেকট্রিকের মধ্যে একটা রেশিও হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, একটা রেশিও, এটা একটা রেশিও, ইলেকট্রিক ফ্লাক্স টু চার্জ। এই রেশিওটাকেই আমরা বলবো পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স কী জিনিস সেটা তোমাদেরকে পরে পড়াবো, এটা তোমাদের কাজে লাগবে যখন আমরা গাউসের উপপাদ্য করব, তখন ইলেকট্রিক ফ্লাক্স কাজে লাগবে। আপাতত তোমরা জেনে রাখো পারমিটিভিটি কি, একটা রেশিও, সেটা কিসের রেশিও, ইলেকট্রিক ফ্লাক্স টু চার্জ, সেই রেশিওটা হচ্ছে পারমিটিভিটি। ঠিক আছে, তো এরকম যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই অনুপাতটাকে বলছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই অনুপাতটাকে বলছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা একে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাও বলে। বুঝতে পারছো তো? তাহলে এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা সংখ্যা, জাস্ট একটা নাম্বার, এর কোনো ইউনিট নাই। কারণ বুঝতে পারছো দুটো সমজাতীয় রাশির অনুপাত, তো এর যা অনুপাত এর অনুপাত কেটে যাবে, তাহলে এটা একটা সংখ্যা, এর কিন্তু কোনো একক নেই। ঠিক আছে, আচ্ছা। এবং তোমার সিজিএস পদ্ধতিতে এপসাইলন 0 ইকুয়াল টু 1 হয়, তাহলে সিজিএসে কে ইকুয়াল টু এপসাইলন, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং তড়িৎ ভেদ্যতা এদের সাংখ্যমানটা সমান, কিন্তু এর একক নেই। এর কিন্তু একক আছে, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক নেই, তড়িৎ ভেদ্যতার একক আছে, এদের জাস্ট সাংখ্যমানটা সমান। তোমরা দেখবে অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু 5.4 অভ্রের কেটা, ঠিক আছে, কিন্তু অভ্রের তড়িৎ ভেদ্যতা সেটা হচ্ছে 5.4 ESU স্কোয়ার সেন্টিমিটার ইনভার্স ESU স্কোয়ার নিউটন ইনভার্স নিউটন স্কোয়ার কুলম্ব ইনভার্স ESU। এটার এককটা হচ্ছে, এর মানটা হচ্ছে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, মানে হচ্ছে ESU স্কোয়ার ডাইন ইনভার্স সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তো এই হচ্ছে বিষয়টা। এপসাইলন 0 সিজিএস পদ্ধতিতে অভ্রের ক্ষেত্রে কে এটা হচ্ছে এপসাইলনটা, এবং তোমার এটা যদি করো গুণ করো, তাহলে এসআই পদ্ধতিতে অভ্রের কিন্তু এপসাইলনের মান একটা পেয়ে যাবে দুটো গুণ করলে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা গেল পারমিটিভিটি, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তো এর মধ্যে এবার তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে বহু সংখ্যক আধানের জন্য বল, বহু সংখ্যক আধানের উপর উপরিপাতের বল। আধানের জন্য বল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে কুলম্বের সূত্র তোমরা দুটো আধানের ক্ষেত্রে দেখেছো, Q1 Q2, এবং এদের মধ্যবর্তী ব্যবধান ছিল R, সেটা তোমরা জানো। কিন্তু এখানে যদি একাধিক আধান থাকে, যদি n সংখ্যক আধান থাকে, এখানে ধরো n সংখ্যক আধান আছে, Q1 Q2 Q3 ... Qn, ধরো n সংখ্যক আধান আছে, তাহলে তুমি কুলম্বের সূত্র কি করে কাজে লাগাবে? কারণ এখানে প্রত্যেকটা আধান কিন্তু প্রত্যেকটা আধানের উপর কাজ করছে, বল প্রয়োগ করছে। Q1 আধানের কথা যদি বিচার করি, তাহলে এর ওপর Q2 একটা বল প্রয়োগ করছে, এর ওপর Q3 একটা বল প্রয়োগ করছে, এরকম করে Qnও এর ওপর একটা বল প্রয়োগ করছে। একই রকমভাবে আমরা যদি Q2-র কথা বিচার করি, তাকেও তাহলে তার চারপাশে বিভিন্ন রকম আধান, প্রত্যেকটা আধান Q2-র উপর বল প্রয়োগ করছে। একই রকমভাবে Qn-এর ওপরও প্রত্যেকটা বল কিন্তু কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি F
F21 F21 মানে কি লিখবো? F21 মানে হচ্ছে যে 2 নম্বর আধান 1 নম্বর আধানের ওপর যে বলটা প্রয়োগ করছে, Q2 Q1 এর ওপর যে বলটা প্রয়োগ করছে, সেটা কিভাবে লিখবো? সেটা লিখবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই, এখানে যেটা লিখেছি 21, এটা ঠিক উল্টো হবে, আর 12 তার স্কোয়ার হবে। ঠিক আছে, যদি ভেক্টর ফর্মে লিখতে চাও তাহলে এর মাথায় একটা অ্যারো দিয়ে দেবে, এখানে কিউব এরকম। একই রকমভাবে F31 3 নম্বর আধান 1 নম্বর আধানের উপর কত বল প্রযুক্ত করছে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 আর 1/3 তার হোল কিউব আর 1/3। ঠিক আছে, তো আমরা যদি একটা আধানের ক্ষেত্রে বিচার করি তাহলে একটা বুঝতে পারলে আমরা বাকিগুলো বুঝতে পেরে যাবো, এটা কোনো অসুবিধা না। তাহলে টোটাল এরকম করে এনতম আধান 1 নম্বর আধানের উপর কত বল প্রয়োগ করছে? সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Qn ডিভাইডেড বাই R1n তার হোল কিউব R1n মাথায় আরও। ঠিক আছে, তাহলে এগুলো যদি আমরা সবগুলো টোটাল ভেক্টর যোগ করি তাহলে 1 নম্বর আধানের উপর টোটাল বল পেয়ে যাব। সেটা কত? F1, সেটা হচ্ছে F21 প্লাস F31 প্লাস ডট 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 প্লাস Fn1। ঠিক আছে, তাহলে এটা যদি আমি আর করছি না, এটা তোমরা নিশ্চয়ই বাড়িতে পেরে যাবে। এটা যদি টোটাল করো, টোটাল করলে তাহলে F1টা পেয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে একটা বুঝতে পারলে তোমরা সবগুলোই পেয়ে যাবে। আইতম আধানের উপর বল প্রয়োগ করছে কে? Fji, মানে যে তম আধান আইতম আধানের উপর কত বল প্রয়োগ করছে? সিমিলারলি আমরা পেয়ে যাব 1/4 পাই এপসাইলন নট সামেশন ওভার I is equal to 1 to n Qi Qj ডিভাইডেড বাই Rij তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবং সবসময় মনে রাখবে I নট ইকুয়াল টু জে, সবসময় মনে রাখবে আর I নট ইকুয়াল টু জে এবং Fj এর হলো ওইটা ভ্যালু। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা করব নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল। ঠিক আছে, তো এইটা তোমাদের জানতে হবে যে আধান করকমভাবে বণ্টিত হতে পারে। আধান ভ্যারাইটিস 3 রকমভাবে বণ্টিত হতে পারে। ঠিক আছে, 1D 2D 3D। 1Dটাকে আমরা বলবো রৈখিক আধান বণ্টন, 2Dটাকে আমরা বলবো ক্ষেত্র আধান বণ্টন, এবং 3Dটাকে বলবো আমরা আয়তন আধান বণ্টন। তিনটের একটা যদি বুঝতে পারো তাহলে বাকি দুটো এমনি বোঝা যাবে, অসুবিধা হবে না। তো আমি এখানে একটাই করছি, বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা পরের দিন করে জানাবে। অসুবিধা হলে আমরা পরের দিন করে দেবো। তাহলে রৈখিক আধান বণ্টন যেটা, সেটা কি করে সম্ভব? আমাদের রৈখিক আধান বণ্টনটা দেখো, রৈখিক আধান বণ্টনটা আমরা করব। এখন আমরা এখানে একটা পরিবাহী তার নিলাম, পরিবাহী তারের মধ্যে অজস্র আধান আছে। এবার এদের মধ্যে প্রচুর আধান, তো এখানে কুলম্বের সূত্র কেমন করে আমরা কাজে লাগাবো? প্রচুর তো আধান আছে। তাহলে দেখো, আমরা কিন্তু এর আগে তোমরা জানো যে আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটা তোমরা জানো যে একটা কোনো পরিবাহীর পৃষ্ঠে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আধান থাকে তাকে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব বলি। একটা পরিবাহী পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে। তো এখানেও একই রকমভাবে আমরা করব রৈখিক আধান ঘনত্ব। এটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তো এটা ছিল তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দিয়ে করেছিলাম। সিগমা মানে ছিল Q/A। পরিবাহী পৃষ্ঠের টোটাল চার্জ যদি Q হয় এবং পরিবাহীর ক্ষেত্রফল যদি A হয়, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব ছিল Q/A। হ্যাঁ, তো এখানেও রৈখিক আধান বণ্টন একই রকমভাবে হবে। রৈখিক আধান ঘনত্ব সেটা, এটা পরিবাহীর ক্ষেত্রফল ছিল তাই জন্য সিগমা ছিল, এখানে তোমার রৈখিক আধান বলেছে তাই জন্য এখানে আমরা ল্যামডা করলাম। একই রকমভাবে Q, কিন্তু এখানে তো ক্ষেত্রফল হবে না, এটা ছিল পরিবাহীর পৃষ্ঠে ক্ষেত্রফল,
এখানে শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া আছে, তাই জন্য আমাদের দৈর্ঘ্য এল। ল্যামডা রৈখিক আধান ঘনত্ব হচ্ছে ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, ঠিক আছে। এইবার ধরো আমি এর মধ্যে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম, যেখানে দৈর্ঘ্য হচ্ছে ডিএল এবং এর মধ্যে আধান আছে তোমার ডিকিউ পরিমাণ আধান আছে, ঠিক আছে। তাহলে রৈখিক আধান ঘনত্বটাকে আমরা এরকম করে লিখতে পারি, ডি ল্যামডা ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিএল। খুব ক্ষুদ্র অংশের জন্য ডি ল্যামডা হবে না, ল্যামডা ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিএল। এটা যদি বজ্রগুণন করি তাহলে কী হবে, ডি কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল, ঠিক আছে। এবার ধরো এই আধানটাকে পরীক্ষা করার জন্য আমি বাইরে থেকে একটা আধান নিয়ে আসছি, Q0 আধান, ঠিক আছে। এবং এই আধান আর এই আধানের মধ্যে ব্যবধান হচ্ছে R। তাহলে এখানে যদি আমি কাজে লাগাই কুলম্বের সূত্র, তাহলে কি হবে, আকর্ষণ বল ডিএফ হবে। কেন, খুব ক্ষুদ্র চার্জ নিচ্ছি DQ, তার জন্য আকর্ষণ বল খুব ক্ষুদ্র ডিএফ, 1/4πε0 DQ ইন্টু Q0, দুটো আধান, তাদের মধ্যে দূরত্ব স্কোয়ার R স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে কী হবে, এই টোটালটা কনস্ট্যান্ট 1/4πε0। আচ্ছা, ডিএফের জায়গায় ডিকিউর জায়গায় আমি ল্যামডা ডিএলটা বসিয়ে দিই, Q0 বাই R স্কোয়ার। অতএব এফ ইকুয়াল টু 1/4πε কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে গেল, ল্যামডা Q0 এটাও ইন্টিগ্রেশনের বাইরে, ডিএল বাই R স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে। আর এবং যদি ভেক্টর ফর্মে করতে চাও তাহলে এখানে একটা অ্যারো দিয়ে দেবে, এখানে একটা ইউনিট ভেক্টর দিয়ে দেবে। তাহলে এটা হলো রৈখিক আধানের জন্য আধান বন্টন, এইভাবে হয়, ঠিক আছে। এবার যদি ক্ষেত্রফল বলে তাহলে তোমাকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, ওখানে ল্যামডা ছিল, এখানে হচ্ছে সিগমা, সেটা হবে কিউ বাই এস। এটাকে আমরা বলবো ক্ষেত্রফল আধানের ঘনত্ব, তারপরে হবে রো, আয়তনের ক্ষেত্রে হবে কিউ বাই ভি, ঠিক আছে। এবং সেটা হচ্ছে আয়তনের আধান ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা, তো এই অবধি থাকলো আজকে। আমি তোমাদের দুটো নিউমেরিক্যালস দিতাম, হ্যাঁ। তো নিউমেরিক্যালস দেওয়ার জন্য তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, দুটো নিউমেরিক্যালস, এটা তোমরা পরের দিন করবে, এবং যদি না পারো তাহলে আমি তোমাদের পরের দিন করে দেবো, ঠিক আছে। এখানে আমি তোমাদের একটা নিউমেরিক্যালস দিলাম, যেটা আমি তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা পরের দিন করবে। এটা না পারলে আমি এখন হিন্টস দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী করার চেষ্টা করবে। দুটি একই পরিমাণ সম আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির ওজন 3 গ্রাম একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থিরাবস্থায় থাকে। প্রতিটি গোলকের আধান ও সুতোর টান কত? তোমরা একটু লিখে নাও খাতায়, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এইখানে প্রথম কথা বলে দিয়েছে যে দুটি সম আধান সম্পন্ন ক্ষুদ্র গোলক একটা সুতো দ্বারা ঝোলানো আছে। তাহলে এই যে হচ্ছে একটা সুতো দ্বারা যদি সম আধান সম্পন্ন গোলক, ধাতব ক্ষুদ্র গোলক যদি ঝোলানো থাকে একই আধান সম্পন্ন, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে সরে যাবে। এইখান থেকে ঝোলানো আছে, তাহলে বিকর্ষণের জন্য তারা দূরে চলে গেছে, এ বি, যেহেতু সম আধান সম্পন্ন বলেছে। এবং এইখানে বলে দিয়েছে যে 13 সেন্টিমিটার সুতোর দৈর্ঘ্য, মানে সুতোর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 13, ও এ ইজ ইকুয়াল টু ও বি, এটা 13 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। এইবার বলেছে বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকে, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে সুতোর টান আর গোলকের আধান কত, ঠিক আছে। তুমি এখানে একটা জিনিস বিচার করো, এইখানে গোলকটা, এই গোলকের সাম্যাবস্থায় কটা বল কাজ করছে এর ওপর। প্রথম কথা, এর ওপর দেখো, আমি যদি এটাকে ভাগ করি থিটা অ্যাঙ্গেলে, এটাও থিটা এটাও থিটা, তাহলে দেখো গোলকের তো সাম্যাবস্থায় দুটো বল কাজ করছে, একটা তার ওজন কাজ করবে নিচের দিকে mg, আর একটা সুতোর টান ওপরের দিকে কাজ করবে t, ঠিক আছে। এইবার আমাদের কি করতে হবে, এই টিটাকেই দুটো উপাংশে ভাগ করতে হবে, একটা টি ওপরের দিকে একটা টি এই দিকে,
এইটা থিটা হলে এটাও থিটা, তাহলে উপরেরটা দাঁড়াচ্ছে টি কস থিটা আর নিচেরটা টি সাইন থিটা। ঠিক আছে, দেখো টি কস থিটা পরস্পর সমান আর বিপরীতমুখী, টি কস থিটার এমজি, তাহলে এরা পরস্পরকে ব্যালেন্স করবে। টি কস থিটা ইকুয়াল টু এমজি, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ কি, টি সাইন থিটা কি, টি সাইন থিটা হচ্ছে এদের দুজনের মধ্যে বিকর্ষণ বল যেটা, সেটাই টি সাইন থিটা। তো দুজনের মধ্যে কত বিকর্ষণ বল, এফ টি সাইন থিটা ইকুয়াল টু এফ, মানে বিকর্ষণ বলটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে দুটো সমীকরণ। দুটো সমীকরণ তোমরা সমাধান করবে, সমাধান করে তোমরা সুতোর টান এবং গোলকের আধান যেটা বলেছে এই এফ এর মধ্যেই আধান লুকিয়ে আছে, এখানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার চলে আসবে, এখানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার চলে আসবে। তো এখান থেকে তোমরা সুতোর টান ভাগ করবে, সুতোর টান এবং গোলকের আধান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের হিন্টস দিলাম, এটা বাড়িতে কমপ্লিট করবে, না পারলে পরের দিন আমরা করে দেবো। তো আজকে আমরা যেটুকু পড়লাম সেটুকু তোমরা বাড়িতে ভালো করে পড়ো, পাঠ্যপুস্তকটা খুঁটিয়ে পড়ো, বারবার পড়ো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট দিন আমরা তড়িৎ ক্ষেত্র পড়ব, এই চ্যাপ্টারের যে নাম তড়িৎ ক্ষেত্র, সেখান থেকে আমরা শুরু করব। তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র প্রাবল্য, এই বিষয়গুলো আমরা, তড়িৎ বলরেখা, এই বিষয়গুলো আমরা পরের দিন পড়ব। ঠিক আছে, তোমরা বাড়িতে থেকো, ভালো করে পড়ো, নেক্সট দিন আবার দেখা হবে।